1950-এর দশকে ফরাসিরা প্রচলিত সব প্লেন ডিজাইনের চিন্তাভাবনাকে একপাশে সরিয়ে রেখে সম্পূর্ণ এক নতুন ধরনের প্লেন ডিজাইনের কথা ভাবে, যেখানে তারা প্রচলিত প্লেনের পাখার পরিবর্তে সিলিন্ডার আকৃতির পাখা ব্যবহার করার কথা চিন্তা করে। যে কারণে নতুন এই ভার্টিক্যাল ল্যান্ডিং পদ্ধতি বিমান যাত্রায় এক নতুন মোড় নিয়ে আসবে বলে ধারণা করা হয়। সিলিন্ডার শেপের পাখা হওয়ায় এই প্লেনগুলো লম্বাভাবে টেক আপ করতে পারবে কোনো ধরনের রানওয়ে ছাড়াই। যে কোনো জায়গা থেকেই এই প্লেনগুলোকে উড্ডয়নও করা যাবে, যে কারণে ফ্রান্সের আকাশ সীমায় কোনো শত্রু প্লেনকে পুরো একজাক মৌমাছির মতো ঘিরে ধরতে পারবে এসব প্লেনগুলো। যেমন প্রচলিত পদ্ধতিতে কোনো প্লেনের টেক অফ করার জন্য রানওয়ের প্রয়োজন হয়, কিন্তু এই রানওয়ে ধরে হাই স্পিডের নির্দিষ্ট গতি পার করার পর কোনো প্লেন আকাশে উঠতে পারে। তার মানে রানওয়ে যত বড় তত সেফ টেক অফ। অনেক দ্রুত টেক আপ করতে হলে প্লেনের গতি কম সময়ের মধ্যেই অনেক বেশি পরিমাণে বাড়াতে হবে, আর একমাত্র এভাবেই রানওয়ের দৈর্ঘ্য কমানো সম্ভব। কিন্তু 19 শতকের দিকে ফরাসি বিজ্ঞানীরা ভাবতে শুরু করে, প্লেনগুলোকে যদি যথেষ্ট পরিমাণে শক্তিশালী করে তোলা যায় তাহলে হয়তো টেক অফ করানোর জন্য কোনো ধরনের রানওয়ের প্রয়োজন হবে না। প্লেনগুলোকে যদি সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করিয়ে তাদের ইঞ্জিনের সাহায্যে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা যায়, তাহলে তারা খুব সহজেই এক জায়গায় স্থির থেকেই আকাশের দিকে উঠতে পারবে। আর এর জন্য দরকার অনেক বেশি শক্তিশালী ইঞ্জিন। আর সেজন্যই বিজ্ঞানীরা তাদের এক্সপেরিমেন্ট শুরু করে। এই এক্সপেরিমেন্টের কারণে নতুন সব শক্তিশালী প্লেনের ইঞ্জিন তৈরি হতে থাকে, যেগুলোকে বলা হয় টেল সিটার। যে কোনো দেশ যখন যুদ্ধ করে তখন শত্রুপক্ষের প্রধান টার্গেট থাকে সেই দেশের বিমানবন্দরের রানওয়েগুলো, কারণ রানওয়ে ধ্বংস করে দিতে পারলেই আক্রমণের শিকার হওয়া দেশ তাদের বিমান বাহিনীকে আর ইউজ করতে পারবে না। আর ঠিক এই জন্যই ভার্টিক্যাল টেক অফ করতে পারা প্লেনগুলো মিলিটারি এয়ারফোর্সে এক নতুন বিপ্লব নিয়ে আসবে বলে সে সময়ের বিজ্ঞানীরা ধারণা করেছিল। কারণ এয়ারপ্লেনগুলোর যদি কোনো ধরনের রানওয়ের প্রয়োজন না হয় তাহলে তারা যে কোনো জায়গা থেকেই গোপনে টেক অফ করতে পারবে। শত্রু প্লেনগুলো বুঝে ওঠার আগেই তাদের উপরে আক্রমণও করা যাবে। আর তাই 1954 সালে বিমানের ইঞ্জিন বানানো বিখ্যাত একটি ফরাসি মহাকাশ সংস্থা টেল সিটার প্লেনের ধারণাটা আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা তা প্রমাণ করার জন্য একটা টেস্ট প্রজেক্ট বানায়। নতুন এই ধরনের প্লেন তৈরি করার জন্য শুধুমাত্র শক্তিশালী ইঞ্জিনই যথেষ্ট ছিল না, এর জন্য প্রয়োজন ছিল পুরোপুরি নতুন ধরনের কন্ট্রোল সিস্টেম। আর এগুলো শুধুমাত্র ফ্রান্সরাই না, নতুন এই বিমানের ধারণা নিয়ে আমেরিকানরা সেই সময় প্রোটোটাইপ তৈরি করেছিল। এটা দেখতে আর 5টা প্রচলিত সাধারণ বিমানের মতো না, তার কারণ এটা শক্তিশালী বিশাল ইঞ্জিনটা প্রায় 10.5 ফুট ব্যাসের গোলাকার ডানা দ্বারা বেষ্টিত হবে। অপরিচালিত এই পাখার ডিজাইন প্লেনটাকে আরও বেশি দক্ষতার সাথে উড়তে সাহায্য করবে বলে বিজ্ঞানীরা ধারণা করে। এগুলো ছাড়াও এটার আকৃতি টেক অফ আর ল্যান্ডিংয়ের জন্য প্রয়োজনীয় জায়গার পরিমাণটাও কমিয়ে দেবে। ফরাসি বিজ্ঞানীরা এই ধারণাও দিয়েছিল যে এই বিশেষ ধরনের উইংকে শেষ পর্যন্ত এক রামজেট হিসাবেও ব্যবহার করা যেতে পারে, যার কারণে আকাশে থাকা অবস্থায় বিমানের দিকে আসা বাতাসকে সংকুচিত করে এটার জ্বালানির সাথে মিশ্রিত করে প্লেনটাকে সুপারসনিক গতি দেওয়া সম্ভব হবে। জেট ইঞ্জিন, বিশেষ আকৃতির ফ্রেম, নতুন কন্ট্রোল সিস্টেম সব মিলিয়ে এই প্লেনটা হবে অসাধারণ এক আবিষ্কার। টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় প্লেনটাকে কন্ট্রোল করার জন্য ইঞ্জিনের এক্সস্টে এক বিশেষ ধরনের থ্রাস্ট ব্যবহার করা হবে। আর সাধারণভাবে আকাশে ওড়ার জন্য ছোট 2টা ত্রিভুজ আকৃতির ডানা ডিরেকশনাল কন্ট্রোলে হেল্প করবে। ল্যান্ডিংয়ের সময় আবার হরিজন্টাল অবস্থায় আসার জন্য প্লেনের সামনের অংশ থেকে ছোট একটা রিচার্জেবল অংশ বেরিয়ে আসবে। এটাই ছিল মূল পদ্ধতি, কিন্তু এটাও সত্যি প্লেনটাকে ল্যান্ড করানোর জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াবে, কারণ ককপিট থেকে পাইলট কোথায় ল্যান্ড করেছে বা কী অবস্থা সেটা কোনোভাবেই দেখতে পাবে না। এই সমস্যা সমাধানের জন্য ইঞ্জিনিয়াররা বিশেষ এক ধরনের ককপিটও ডিজাইন করে। ল্যান্ডিংয়ের সময় ককপিটের চেয়ার পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এবং অপারেট পজিশনেও থাকতে পারবে। আকাশে উড়তে থাকা কিউবেটটা দেখতে পুরো একটা সায়েন্স ফিকশন মুভির প্লেনের মতো দেখাবে। 1950-এর দিকে কোনো রকম কম্পিউটার সিমুলেশন ছাড়াই এই এয়ারক্রাফটকে ইঞ্জিনিয়াররা তাদের দক্ষতার সাথে এঁকে ফেলে। সেই সাথে এর টেস্ট ফ্লাইট পরিচালনার জন্য দক্ষ পাইলটেরও প্রয়োজন ছিল। ক্লিওপেট্রার ফ্লাইং টেস্টিং শুরু হয় 1969 সালের এপ্রিল মাসে। শুরুতে একটা প্লেনের রশি বেঁধে বিমানটাকে একটা ফ্লাইং টেস্ট করানো হয়। 1 মাসের মধ্যেই প্লেনটা নিজের দক্ষতাও প্রমাণ করে দেয়। সেই সময় পর্যন্ত প্লেনটা কয়েক মিনিট যাবৎ আকাশে ভেসে থাকতে পারত, এমনকি সর্বোচ্চ 800 মিটার পর্যন্ত উঁচু ফ্লাইট টেস্ট করতে সক্ষম হয়। বিশেষ এই প্লেনটা নিয়ে পুরো ফ্রান্স জুড়ে তোলপাড় হয়ে যায়, খবর ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এদিকে আমেরিকানরাও যেহেতু ফ্রান্সের এই প্রজেক্টকে অনেকদিন থেকেই ফলো করে আসছিল, তারাও পাগল হয়ে যায়। নিজেদের অ্যারোস্পেস ফার্মকে যত দ্রুত সম্ভব ফ্রান্সকে টেক্কা দেওয়ার মতো একটা ডিজাইন তৈরি করার আদেশও দেয়। কিন্তু অন্যান্য আর 5টা ডিজাইনের মতো এই প্লেনেরও ভুল বের হতে খুব একটা সময় লাগেনি।
সেই ভুলটা হলো প্লেনটাতে তেমন কোনো বড় পাকা ছিল না, যে কারণে ভার্টিক্যাল টেকঅফের সময় প্লেনটা নিজ অক্ষে কিছুটা ঘুরতে শুরু করে। আর বাড়তি কোনো পাকা না থাকায় পাইলটের পক্ষে ঘোড়া কন্ট্রোল করা বেশ কঠিন হয়ে যায়। এগুলো ছাড়াও যেহেতু পাইলট প্লেনের একদম উপরে ছিল, তাই তার পক্ষে ল্যান্ড করার সময় মাটি ঠিক কতটা নিচে রয়েছে তা বোঝাও বেশ কঠিন হয়ে যায়। এগুলো ছাড়াও যে কোনো ইমার্জেন্সিতে সাধারণ প্লেনগুলো ইঞ্জিনের শক্তি ছাড়াও ল্যান্ড করতে পারে, কিন্তু এই প্লেনের ক্ষেত্রে ইঞ্জিন ছাড়া ল্যান্ড করা কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু ফরাসিরা তো আর কোনোভাবে হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। তারা তাদের ডিজাইনের আরও ইমপ্রুভ করতে থাকে। 1959 সালের জুলাই মাসে তারা এই প্লেনটাকে সবথেকে চ্যালেঞ্জিং প্রসিডিউটার করার জন্য রেডি হয়। আর সেটা হলো খারাপভাবে উপরে ওঠার পর এটা সামনের দিকে আগানোর জন্য প্র্যাকটিস করা। এটা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। 25 জুলাই প্লেনটা ভার্টিক্যালি ঠিকঠাকভাবে টেক অফ করে, কিন্তু ভার্টিক্যাল থেকে নর্মাল প্লেনের পজিশনে যাওয়ার সময় এক ভয়ানক দুর্ঘটনা ঘটে। কারণ ট্রান্সলেশনটা করার জন্য যতটুকু শক্তির প্রয়োজন ছিল সেই পরিমাণ শক্তি প্লেনটা ছিল না, যে কারণে দ্রুত গতিতে সেটা নিচে পড়তে থাকে। পাইলট অনেক চেষ্টার পরেও প্লেনটাকে কন্ট্রোল করতে না পেরে নিজের সিট থেকে বের হয়ে যায়। প্লেনটা মাটিতে পড়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই ঘটনার পর প্লেনের পুরো ডেভেলপমেন্ট টিম থমকে যায়, কারণ নতুন করে আরেকটা প্রজেক্টের জন্য যে ইনভেস্টমেন্টের প্রয়োজন ছিল সেটা করতে কেউ রাজি ছিল না। আর এসব দেখে 1960-এর পরে আমেরিকানরাও তাদের টেল শিটার প্লেনের ডেভেলপমেন্ট বন্ধ করে দেয়। পরবর্তীতে এর ইঞ্জিনিয়াররা বুঝতে পারে যে পুরো প্লেনটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না ঘুরিয়ে বরং প্লেনের এক্সস্টকে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় বরং সেটাই বেশ সহজ পদ্ধতি। এছাড়াও প্লেনের রিং আকৃতির পাখা মোটেও উচ্চ গতির জন্য উপযুক্ত ছিল না। আর এভাবেই এই প্লেন পুরোপুরিভাবে রেডি হয়েও হারিয়ে যায়। এই প্লেনটি যদি ঠিকঠাকভাবে তৈরি হতো তাহলে কেমন হতো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।